কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়ে অনেক ইনফরমেশন তোমরা অলরেডি জেনে ফেলেছো আগের ক্লাসগুলো থেকে। এখনও যে পার্টটা বাকি থেকে গেছে, যেটা সম্পর্কে এখনও জানোনি, সেটা হচ্ছে জটিল যৌগের নামকরণ কিভাবে করা হয়, এবং সেই নামকরণ নিয়েই আজকের ক্লাসে আলোচনা হবে। আইইউপিএসসি নিয়ম অনুযায়ী জৈব যৌগের মতন জটিল যৌগেরও নামকরণ করা হয়, এবং নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো একে একে আমি বলছি। প্রথমে বলি জটিল যৌগ দেখতে কেমন হয়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো থার্ড ব্র্যাকেট পোর্শন, যেটা হচ্ছে জটিল প্রকৃতির, বা যাকে আমরা বলছি কমপ্লেক্স কম্পাউন্ড। আর ব্র্যাকেটের বাইরে থাকে নর্মাল আয়ন। এই যে নর্মাল আয়ন পার্ট, এটা থার্ড ব্র্যাকেটের বাঁদিকে থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে। যদি ডান দিকে থাকে তাহলে নেগেটিভ চার্জ ক্যারি করবে, অর্থাৎ অ্যানায়নিক পার্ট হিসেবে নর্মাল আয়ন পার্টটা বর্তমান থাকবে। যদি নর্মাল আয়ন পার্ট বাঁ দিকে থাকে তাহলে ক্যাটায়নিক পার্ট হিসেবে বর্তমান থাকবে, বা পজিটিভ চার্জ ক্যারি করবে। যখন ক্যাটায়ন পার্ট হিসেবে বর্তমান থাকবে সবসময় তারা বাঁদিকে থাকবে। যদি অ্যানায়ন পার্ট হিসেবে বর্তমান থাকে সবসময় অ্যানায়ন পার্ট ডান দিকে থাকবে। আমরা জটিল যৌগের যখন নামকরণ করব তখন জটিল যৌগের যে ফর্মুলা তাকে দুটো পার্টে ভেঙে নেব। একটা হচ্ছে ক্যাটায়নিক পার্ট, একটা হচ্ছে অ্যানায়নিক পার্ট। ক্যাটায়নিক পার্ট সবসময় বাঁদিকে আর অ্যানায়নিক পার্ট সবসময় ডান দিকে থাকবে। নেক্সট দেখা যাক যে লিগ্যান্ড বা আয়ন কিভাবে নামকরণ করছি। এখান থেকেই নামকরণের অ্যাকচুয়াল নিয়ম শুরু হচ্ছে। প্রথমে লিগ্যান্ড দিয়ে বলছি, তারপরে মেটালে যাব। ওপরে যে ফর্মুলাটা লেখা রয়েছে সেখানে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে এম রয়েছে, এক্স রয়েছে, থার্ড ব্র্যাকেটের বাইরেও এক্স রয়েছে। এম হচ্ছে মেটাল, মেটাল সম্পর্কে পরে আসছি। আর এক্সকে দেখতে পাচ্ছ থার্ড ব্র্যাকেটের মধ্যেও আছে, বাইরেও আছে। তাহলে বলি একই স্পিসিস থার্ড ব্র্যাকেটের মধ্যে যখন থাকে তখন তাকে আমরা বলছি লিগ্যান্ড। যখন সেটা ব্র্যাকেটের বাইরে থাকছে সেম স্পিসিস, তখন আমরা তাকে বলছি আয়ন। ছোট ছোট করে লেখা রয়েছে দেখো, থার্ড ব্র্যাকেটের বাইরে যখন আছে সেটা হচ্ছে আয়ন, থার্ড ব্র্যাকেটের মধ্যে যখন আছে সেটা হয়ে যাচ্ছে লিগ্যান্ড। যদি আয়ন হিসেবে ব্র্যাকেটের বাইরে থাকে তাহলে তাদের যেটা সাধারণ নাম, নামকরণের সময় সেই সাধারণ নামটাই আমরা ইউজ করি। যদি লিগ্যান্ড হিসেবে ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে সাধারণ নাম আমরা ইউজ করি না, সেটা চেঞ্জ হয়ে মডিফাইড নামটা আমরা ইউজ করি। তার একটা চার্ট নিচে দেওয়া আছে। এফ মাইনাস যদি এক্স হয়, এফ মাইনাস যখন আয়ন হিসেবে ব্র্যাকেটের বাইরে থাকছে এফ মাইনাসের যেটা সাধারণ নাম সেটাই আমরা ইউজ করব, মানে ফ্লুরাইড। সেরকমই সিএল মাইনাস সাধারণ যে নাম ক্লোরাইড, সেটাই আমরা ইউজ করব যদি সিএল মাইনাস থার্ড ব্র্যাকেটের বাইরে আয়ন হিসেবে অবস্থান করে। সেরকমই সিএন মাইনাসের নাম হবে সায়ানাইড, ওইচ মাইনাস হবে হাইড্রক্সাইড, NH2 মাইনাস হবে অ্যামাইড। এগুলো হচ্ছে সাধারণ নাম এবং ইউজ হচ্ছে যখন এরা আয়ন হিসেবে থার্ড ব্র্যাকেটের বাইরে থাকছে। যদি লিগ্যান্ড হিসেবে সেম স্পিসিস ব্র্যাকেটের মধ্যে থাকে তখন কিন্তু এই নামগুলো ইউজ হবে না, চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, যদি লিগ্যান্ড হিসেবে ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে সাধারণ নামের শেষে যে ই লেটারটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে ও হয়ে যাবে। ফ্লুরাইড তখন হয়ে যাবে ফ্লোরিডো, ক্লোরাইড হয়ে যাবে ক্লোরিডো, সায়ানাইড হয়ে যাবে সায়ানাইডো, হাইড্রক্সাইড হয়ে যাবে হাইড্রক্সাইডো, অ্যামাইড হয়ে যাবে অ্যামাইডো। সায়ানাইডোকে অনেক সময় সায়ানো লেখা হয়। তাহলে এই মডিফাইড নামটা ইউজ হবে যখন এরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড রূপে অবস্থান করবে। সেরকমই আরও কতগুলো লিগ্যান্ড দেখানো হয়েছে।
ইউজুয়াল নেম আমরা তখন ইউজ করছি যখন এরা আয়ন হিসেবে ব্র্যাকেটের বাইরে থাকছে। লিগ্যান্ড নেম বা চেঞ্জড নেম আমরা তখন ইউজ করছি যখন এরা লিগ্যান্ড হিসেবে ব্র্যাকেটের মধ্যে থাকছে। যেরকম নাইট্রেট হয়ে যাচ্ছে নাইট্রেটো, কার্বনেট থেকে কার্বনেটো, অক্সালেট হয়ে যাচ্ছে অক্সালেটো, সালফাইট হচ্ছে সালফিটো, নাইট্রাইট হচ্ছে নাইট্রাইটো অথবা নাইট্রো। এই হয়ে গেল লিগ্যান্ড পার্ট। এবারে বাকি পড়ে আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এম। এম হচ্ছে মেটাল। তাহলে এবারে মেটালের নামকরণ। আচ্ছা, তার আগে একটা বলে দিই, অনেক লিগ্যান্ড আছে প্রশম বা নিউট্রাল স্পিসিস, যারা কোনো চার্জ ক্যারি করে না। এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো সব মাইনাস আয়ন ক্যারি করছিল। এগুলো বলছি যারা নিউট্রাল স্পিসিস তাদের ক্ষেত্রে। তাদের যা সাধারণ নাম সেটাই থাকে, কিছু চেঞ্জ হয় না। যেরকম H2O থাকছে অ্যাকোয়া, NH3 হচ্ছে অ্যামিন, CO হচ্ছে কার্বনিন, NO হচ্ছে নাইট্রোসিল। এরা সবাই প্রশম লিগ্যান্ড, সে কারণে এদের এই নামই থাকবে, সে ব্র্যাকেটের বাইরে থাকুক কি ভেতরে থাকুক। তো এই হয়ে গেল লিগ্যান্ড পার্ট। এবার আসবো এম মানে মেটালে। মেটালের কি করে নামকরণ হচ্ছে। মেটাল আয়ন ব্র্যাকেটের ভেতরে থাকুক বা বাইরে থাকুক, যদি ক্যাটায়নিক পার্টে থাকে মানে বাঁদিকে থাকে, তাহলে মেটালের যা সাধারণ নাম সেটাই ইউজ হয়। আর যদি মেটাল আয়ন অ্যানায়নিক পার্টে থাকে, মানে নিচের ছবিটায় দেখো এম রয়েছে অ্যানায়নিক পার্টে অর্থাৎ ডান দিকে, তাহলে মেটালের নাম চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মডিফাইড নামটা ইউজ করি। যেরকম অ্যালুমিনিয়াম যখন ক্যাটায়নিক পার্টে রয়েছে বা বাদিকে রয়েছে, তখন আমরা সাধারণ নাম ইউজ করব, অ্যালুমিনিয়ামই থাকবে। আর যদি সেটা অ্যানায়নিক পার্টে থাকে, মেটাল যদি অ্যানায়নিক পার্ট বা ডান দিকে থাকে, তখন আমরা মডিফাইড নেম ইউজ করব, হয়ে যাচ্ছে অ্যালুমিনেট। সেরকম প্লাটিনামের সাধারণ নাম হচ্ছে প্লাটিনাম যখন ক্যাটায়ন হিসেবে অবস্থান করছে, যদি অ্যানায়ন হিসেবে থাকে সেটা হয়ে যাচ্ছে প্ল্যাটিনেট। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো লাস্টে ATE এটা যুক্ত হয়েছে। ক্রোমিয়াম হয়ে যাচ্ছে ক্রোমেট, জিঙ্ক হয়ে যাচ্ছে জিঙ্কেট যখন অ্যানায়ন হিসেবে থাকছে জিঙ্ক, নিকেল হয়ে যাচ্ছে নিকেলেট, কোবাল্ট হয়ে যাচ্ছে কোবাল্টেট, আয়রন হয়ে যাচ্ছে ফেরেট, ম্যাঙ্গানিজ হয়ে যাচ্ছে ম্যাঙ্গানেট যখন অ্যানায়ন হিসেবে উপস্থিত থাকছে। আর যদি ক্যাটায়ন হিসেবে থাকে তাহলে নর্মাল যে নাম সেটাই ইউজ হবে। এখানে যে সংকেতটা দেওয়া আছে FeCN এর হোল 6 4-, এখানে দেখতে পাচ্ছ Fe যে মেটালটা রয়েছে সেটা অ্যানায়নিক পার্টে অবস্থান করছে, তাহলে তার নামটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আয়রন লিখব না, লিখব ফেরেট। এবং ফেরেটের পাশে ব্র্যাকেটের মধ্যে আয়রনের যে অক্সিডেশন স্টেট সেটা উল্লেখ করতে হবে রোমান ডিজিটে, সে কারণে আমরা ফেরেট সেকেন্ড হিসেবে লিখছি। এবারে নামকরণের উদাহরণ দেখাই। দুটো সংকেত এখানে দেওয়া রয়েছে, K4 FeCN6 আর একটা হচ্ছে COSO4 NH3 NO3। দুটো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ফর্মুলা এখানে দেওয়া রয়েছে, নামকরণ করতে হবে। নামকরণের একদম শুরুর নিয়ম হচ্ছে, আমরা তো ফর্মুলা পাওয়া মাত্রই সেটাকে দুভাগে ভাগ করে নেব, একটা ক্যাটায়নিক পার্ট একটা অ্যানায়নিক পার্ট। নামকরণের শুরুর নিয়ম হচ্ছে একদিকে থাকবে ক্যাটায়নিক নেম, বাঁ দিকে থাকবে ক্যাটায়নিক নেম আর ডান দিকে থাকবে অ্যানায়নিক নেম। এই যে ক্যাটায়নিক নেম আর অ্যানায়নিক নেম তার মাঝে কিন্তু খানিকটা স্পেস থাকবে, কিন্তু ক্যাটায়ন পোর্শনে কোনো স্পেস থাকবে না, অ্যানায়নিক পোর্শনেও কোনো স্পেস থাকবে না। ক্যাটায়নিক আর অ্যানায়নিকের মাঝে কিন্তু স্পেস থাকবে, এটা খেয়াল করে নামকরণের সময় লিখতে হবে। আচ্ছা, প্রথম যৌগের ক্ষেত্রে বলি K4 FeCN6 থার্ড ব্র্যাকেট অ্যানায়নিক পার্ট হিসেবে আছে যেহেতু ডান দিকে রয়েছে। দ্বিতীয় যৌগে খেয়াল করো COSO4 NH3 NO3, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেটটা ক্যাটায়নিক পার্ট হিসেবে বাঁ দিকে রয়েছে।
তাহলে প্রথম নিয়ম হচ্ছে ক্যাটায়নিক পার্ট নেম প্রথমে লিখতে হবে, তারপরে অ্যানায়নিক পার্ট নেম আমরা লিখব। প্রথম যোগের ক্ষেত্রে কি হচ্ছে, K4 থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে, কে মানে হচ্ছে পটাশিয়াম। থার্ড ব্র্যাকেট পোর্শনে আমরা পরে আসছি, প্রথমে যেটা বাইরে রয়েছে সেটার নামটা আমরা বসিয়ে দিচ্ছি। পটাশিয়াম, একটা স্পেস দেব, ক্যাটায়নিক পার্ট হয়ে গেল, তারপরে বসবে অ্যানায়ন নেম। সেকেন্ড যৌগে যেটা থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে সেটার নামটা আমরা প্রথমে লিখে দিই নাইট্রেট, বুঝতেই পারছি। আর যেটা বাঁদিকে রয়েছে থার্ড ব্র্যাকেট পোর্শন, যেটা এখনও নামকরণ করিনি, সেটা আমরা ক্যাটায়নিক নেম হিসেবেই লিখে রাখছি, পরে নামকরণ করছি। কিন্তু দুটোর মধ্যে আমরা কিন্তু একটা গ্যাপ দেব, যেহেতু ক্যাটায়নিক আর অ্যানায়নিক নেমের মাঝখানে একটা স্পেস থাকে। এবারে আসি থার্ড ব্র্যাকেটের নামকরণ কি করে করব, তার কি নিয়ম আছে দেখো। লিগ্যান্ড দিয়ে শুরু করছি, আগে লিগ্যান্ড নেম থাকে, তারপরে মেটাল নেম বসে। প্রথম যৌগের ক্ষেত্রে বলি 6টা সায়ানাইড আয়ন রয়েছে, CN6। থার্ড ব্র্যাকেটের মধ্যে বলছি প্রথমে থাকে লিগ্যান্ড নেম, তারপরে থাকে মেটাল নেম। লিগ্যান্ডের সংখ্যা আগে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এগুলো প্রিফিক্স হিসেবে বসিয়ে মেনশন করতে হয়। ওপরে লিখে দেওয়া আছে দেখো, আগে বসছে লিগ্যান্ড নেম, তারপরে বসছে মেটাল আয়ন নেম। লিগ্যান্ড নেমের আগে হেক্সা বসেছে কারণ প্রথম যৌগে 6টা সায়ানাইড রয়েছে। যেহেতু এখানে CN- আয়ন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ড হিসেবে রয়েছে, সে কারণে কিন্তু আমরা সায়ানাইড লিখব না, হয়ে যাবে সায়ানিডো। 6টা আছে, তাহলে নাম হবে হেক্সা সায়ানিডো। তাহলে আমরা পাচ্ছি থার্ড ব্র্যাকেটের নামকরণ আমরা শুরু করছি হেক্সা সায়ানিডো দিয়ে। মেটালে পরে আসছি। সেকেন্ড যৌগের ক্ষেত্রে লিগ্যান্ড নেমটা কমপ্লিট করি। দেখো সেকেন্ড যৌগের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো লিগ্যান্ড রয়েছে, একটা হচ্ছে NH3 যার নাম হচ্ছে অ্যামিন, আর একটা হচ্ছে SO4 সালফেট। লিগ্যান্ড হিসেবে বলছি। এখানে কাকে আগে বসাবো, নিয়ম হচ্ছে যদি একাধিক লিগ্যান্ড থাকে তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হয়। প্রথমে অ্যালফাবেটিক্যালি অ্যামিন আসবে, কারণ A দিয়ে স্টার্ট হচ্ছে। অ্যামিন সংখ্যায় কটা আছে দেখতে পাচ্ছ, 4টে। তাহলে আমরা লিখব টেট্রা অ্যামিন, কোনো স্পেস দেব না। সেকেন্ড যে লিগ্যান্ডটা আছে সালফেট লিগ্যান্ড, যেহেতু সালফেট লিগ্যান্ড এখানে ক্যাটায়নিক পার্টে রয়েছে, কাজেই নামটা চেঞ্জ হয়ে যাবে সালফেটো, যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে অবস্থান করছে। আয়ন হিসেবে বাইরে থাকলে সালফেটই থাকতো, যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে হয়ে যাচ্ছে সালফেটো। সংখ্যায় একটাই আছে, তার মানে আগে কিছু বসানোর দরকার পড়ছে না। তাহলে লিগ্যান্ড নেম আমরা পরপর পাশাপাশি লিখছি টেট্রা অ্যামিন সালফেটো। এবারে আসবো মেটাল পার্টে। প্রথম যৌগে ফিরে যাই। প্রথম যৌগে মেটালের কি নাম হবে, Fe দেখতে পাচ্ছ যে থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যানায়নিক পার্টে অবস্থান করছে। তাহলে অ্যানায়নিক পার্টে যদি মেটাল থাকে তাহলে নাম চেঞ্জ হয়ে আয়রন আর বসবে না, আয়রনের জায়গায় আমরা লিখব ফেরেট। এবং ফেরেট লেখার পরে কিন্তু তার অক্সিডেশন স্টেটটা ব্র্যাকেটে মেনশন করতে হবে। তাহলে আমরা লিখছি হেক্সা সায়ানিডো, এটা লিগ্যান্ড পার্ট ছিল, এটা আগেই লিখেছিলাম। মেটালের নামটা এবারে বসাচ্ছি ফেরেট সেকেন্ড, রোমান হরফে আমরা ব্র্যাকেটের মধ্যে অক্সিডেশন স্টেটটা মেনশন করছি। মনে রাখবে থার্ড ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদের সংখ্যা কিন্তু উল্লেখ করার দরকার পড়ে না। দেখতে পাচ্ছ এখানে পটাশিয়াম সংখ্যায় 4টে রয়েছে, কিন্তু আমরা কিন্তু টেট্রা পটাশিয়াম লিখছি না, শুধু পটাশিয়াম লিখছি, কারণ থার্ড ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদের সংখ্যা লিখতে হয় না। থার্ড ব্র্যাকেটের ভেতরে যারা আছে তারা যত সংখ্যায় থাকে সেগুলো ডাই, ট্রাই, পেন্টা, হেক্সা এইভাবে কিন্তু মেনশন করতে হয়।
তাহলে পুরো নাম আমাদের প্রথম কম্পাউন্ডের জন্য দাঁড়াচ্ছে পটাশিয়াম স্পেস হেক্সাসায়ানিডোফেরেট 2। খেয়াল করো ক্যাটায়নিক পার্টে কোনো স্পেস নেই, অ্যানায়নিক পার্টেও কিন্তু মাঝখানে কোনো গ্যাপ রাখা হয়নি, কিন্তু ক্যাটায়নিক আর অ্যানায়নিক পার্টের মাঝখানে অবশ্যই স্পেস দিতে হবে। সেকেন্ড যৌগের ক্ষেত্রে আসছি, মেটাল আয়নের নাম লিখব আমরা কিভাবে। মেটাল আয়ন দেখতে পাচ্ছ সিও মানে কোবাল্ট রয়েছে, যেহেতু কোবাল্ট রয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এবং ক্যাটায়নিক পার্টে রয়েছে, সেই কারণে আমরা কিন্তু কোবাল্টেট লিখব না, নর্মাল যা নাম সেটাই লিখব কোবাল্ট। এবং কোবাল্ট লিখে তার পাশে ব্র্যাকেটের মধ্যে রোমান ডিজিটে অক্সিডেশন নাম্বারটা আমাদের মেনশন করতে হবে। এই যৌগে কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে 3+3। অক্সিডেশন স্টেট কী করে ক্যালকুলেট করতে হয় আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, কেউ দেখে না থাকলে আরেকবার দেখে নেবে। তো এখানে আমাদের তাহলে পুরো নামটা দাঁড়াচ্ছে টেট্রাঅ্যামিন সালফেটো কোবাল্ট 3 নাইট্রেট। এখানেও খেয়াল করো ক্যাটায়নিক পার্টে কিন্তু কোনো গ্যাপিং নেই, অ্যানায়নিক পার্টেও কোনো গ্যাপিং নেই, কিন্তু ক্যাটায়নিক আর অ্যানায়নিকের মাঝখানে অবশ্যই কিন্তু স্পেস মেনটেন করা হয়েছে। অনেক সময় লিগ্যান্ডের নামের মধ্যেই ডাই ট্রাই এই কথাগুলো থেকে থাকে, যেগুলো সাধারণত দ্বিযোজী লিগ্যান্ড বা ত্রিযোজী লিগ্যান্ড তাদের ক্ষেত্রে এরকমটা হয়। যেরকম এখানে দেখতে পাচ্ছ ইএনের পুরো নাম হচ্ছে ইথিলিন ডাই অ্যামিন। ডাই কথাটা অলরেডি রয়েছে, কাজেই কোনো কমপ্লেক্সে যদি ইএন সংখ্যায় দুটো থাকে তাহলে আমরা ডাই কথাটাকে আবার আগে ইউজ করতে হবে আমাদের নিয়ম অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আমাদের ডাই কথাটা দুবার এসে যাচ্ছে। সেই কারণে এদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, মানে যাদের ডাই ট্রাই এই কথাগুলো অলরেডি এক্সিস্ট করে তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সংখ্যা উল্লেখ করার জন্য আগে দুটো বোঝাতে 20, তিনটে বোঝাতে 30, চারটে বোঝাতে টেট্রাকিস এই কথাগুলো প্রিফিক্স হিসেবে বসানো হয়। ডাই ট্রাই টেট্রার জায়গায় 20, 30 এবং টেট্রাকিস এইভাবে আমরা লিখি। এবং ইথিলিন ডাইঅ্যামিনের যে শুরুর লেটারটা ই, সেটাকেই অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করার জন্য এই ইকেই আমরা ধরে নিই। যেরকম এখানে একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে COCl2 নিয়েনের হোল 2 Cl, এটার আমরা কি করে নামকরণ করব। প্রথমে ব্র্যাকেটের বাইরে যেটা আছে Cl তার নামটা লিখে দিই ক্লোরাইড। ক্যাটায়নিক নেমে আমরা পরে আসছি, ক্যাটায়নিক নেম স্পেস দিয়ে আমরা ক্লোরাইডটা লিখে দিলাম। এরপরে থার্ড ব্র্যাকেটের নামকরণে ঢুকছি। থার্ড ব্র্যাকেটে দেখতে পাচ্ছ দুটো লিগ্যান্ড রয়েছে, একটা রয়েছে ক্লোরিন, একটা রয়েছে ইএন ইথিলিন ডাইঅ্যামিন। অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসবে, যেহেতু সি আগে ই পরে সে কারণে আগে বসবে ক্লোরিডো। দুটো ক্লোরিন আছে তাহলে বসবে ডাইক্লোরিডো। যেহেতু সিএল এখানে লিগ্যান্ড হিসেবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে তাই কিন্তু আমরা ক্লোরাইড লিখছি না, চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লোরিডো। যেহেতু দুটো আমরা লিখছি ডাইক্লোরিডো। তারপরে আসছে ইথিলিন ডাইঅ্যামিন, সংখ্যায় দেখতে পাচ্ছ দুটো আছে, তাহলে আমরা ডাই লিখব না, লিখব 20 ইথিলিন ডাইঅ্যামিন। 20 লেখার পরে দেখতে পাচ্ছ একটা ফার্স্ট ব্র্যাকেট করে তার মধ্যে ইথিলিন ডাইঅ্যামিন কথাটা লেখা আছে। এটা এদের ক্ষেত্রে নিয়ম, 20, 30 বা টেট্রাকিস এগুলো লিখে ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ডের নামটা মেনশন করতে হয়। নেক্সট পড়ে রইল মেটাল আয়ন CO কোবাল্ট। যেহেতু মেটাল আয়ন ক্যাটায়নিক পার্টে আছে কাজেই অরিজিনাল নাম যেটা সেটাই বসবে, না হলে কিন্তু হয়ে যেত কোবাল্টেট যদি অ্যানায়ন হিসেবে থাকতো। যেহেতু এখানে ক্যাটায়নিক পার্টে আছে তো আমরা কোবাল্টই লিখব, লিখে পাশে ব্র্যাকেটের মধ্যে রোমান হরফে অক্সিডেশন স্টেটটা আমাদের মেনশন করতে হবে, সেটা আমরা দিচ্ছি 3, কোবাল্ট 3 স্পেস দিয়ে ক্লোরাইড।
কারণ ক্যাটায়নিক পার্ট আর অ্যানায়নিক পার্টের মাঝখানে স্পেস থাকবে। তাহলে পুরো নাম হয়ে যাচ্ছে ডাইক্লোরিডো বিস ইথিলিন ডাইঅ্যামিন কোবাল্ট 3 ক্লোরাইড। এরকম অনেক সময় হয় যে থার্ড ব্র্যাকেট কমপ্লেক্সের বাঁদিকে বা ডান দিকে কিছু নেই, সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের মাথায় হয় পজিটিভ চার্জ থাকে, না হলে জিরো চার্জ থাকে, অথবা নেগেটিভ চার্জ থাকে। যদি প্লাস অথবা মাইনাস থাকে তাহলে আমরা লাস্টে আয়ন কথাটা লিখব। যদি জিরো চার্জ থাকে, যেরকম মাঝের কম্পাউন্ডটা রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু আয়ন টায়ন কিছু লিখব না। প্লাসকে আমরা ক্যাটায়নিক পার্ট হিসেবে ধরে নেব, যার মাথায় প্লাস আছে, আর মাথায় যদি মাইনাস থাকে তাকে আমরা অ্যানায়নিক পার্ট হিসেবে ধরে নেব। ধরে নিয়ে বাকি যা নিয়ম এতক্ষণ ধরে করলাম সেই নিয়মগুলো একই থাকবে এবং সেই অনুযায়ী এদের নামকরণ হবে। শুধুমাত্র শেষে আয়ন কথাটা থাকবে যদি প্লাস আর মাইনাস থাকে, আর যদি জিরো চার্জ থাকে তাহলে কোনো আয়ন ওয়ার্ড বসানোর কোনো দরকার নেই। তাহলে কি নাম হচ্ছে দেখে নেওয়া যাক। প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে নাম হচ্ছে ডাইক্লোরিডো বিস ইথিলিন ডাইঅ্যামিন কোবাল্ট 3 আয়ন, যেহেতু মাথায় প্লাস আছে। সেকেন্ড কম্পাউন্ডের নাম হচ্ছে ডাইঅ্যামিন, যেহেতু NH3 আছে দুটো। ক্লোরিডো ডাইক্লোরিডো, যেহেতু ক্লোরিন আছে দুটো। আর মেটাল আয়ন হচ্ছে প্লাটিনাম 2। থার্ড যে কম্পাউন্ড নাম হচ্ছে C2O4, দেখো অক্সালেট লিগ্যান্ড রয়েছে, সংখ্যায় 3টে আছে, তাহলে ট্রাই অক্সালেটো। এখানে যেহেতু অ্যানায়নিক পার্টে আছে নামটা চেঞ্জ হয়ে গেছে, অক্সালেটো হয়েছে, যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে অবস্থান করছে। ক্রোমেট 3 আয়ন লিখছি কারণ মাথায় মাইনাস আছে। কতগুলো জটিল যৌগের নামকরণ এখানে করে দেখানো হয়েছে, যেরকম K4FeCN6, এটা অলরেডি করে দিলাম আগে। নাম হচ্ছে পটাশিয়াম সায়ানিডো, যেহেতু সায়ানিডোটা কেন হচ্ছে, যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, অ্যানায়নিক পার্টে রয়েছে। সায়ানিডো ফেরেট 2। সেকেন্ড যে কম্পাউন্ড K2HgI4, এখানে থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে পটাশিয়াম, সেই পটাশিয়ামটা আমরা আগে বসিয়ে নেব, তারপরে থার্ড ব্র্যাকেটের নামকরণে ঢুকবো। লিগ্যান্ডের নাম আগে হবে, সংখ্যায় দেখতে পাচ্ছ আই মানে আয়োডিন, সংখ্যায় 4টে রয়েছে, তার মানে আমরা লিখব টেট্রা আয়োডিডো। তারপরে আসবো মেটালের নামে, মার্কিউরেট 2 ব্র্যাকেটে অক্সিডেশন নাম্বারটা থাকছে। এবং এখানেও দেখো কিন্তু ক্যাটায়নিক পার্ট আর অ্যানায়নিক পার্টের মধ্যে স্পেস মেনটেন করা হয়েছে। থার্ড যে কম্পাউন্ড, সেখানে ব্র্যাকেটের বাইরে যেটা রয়েছে সোডিয়াম, সেটা আমরা নিশ্চিন্তে বসিয়ে দিতে পারি সোডিয়াম। তারপরে থার্ড ব্র্যাকেটের নামকরণে করতে গিয়ে প্রথমে লিগ্যান্ডের নাম বসাবো। সায়ানাইড রয়েছে সংখ্যায় 2টো, যেহেতু সায়ানাইড আয়ন লিগ্যান্ড হিসেবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, নাম হয়ে যাবে সায়ানিডো। তাহলে ডাইসায়ানিডো অরেট 1। অরেট হচ্ছে মেটাল আয়ন, যেহেতু অ্যানায়নিক পার্টে রয়েছে তাই আমরা অরেট হিসেবে লিখছি। ফোর্থ যে কম্পাউন্ড NiCO4, এখানে দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে কিন্তু কিছু নেই, অথচ মাথায় কোনো চার্জও নেই, তার মানে জিরো চার্জ, তার মানে আয়ন বসানোর আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা একেবারে লিখছি, লিগ্যান্ড নেম দিয়ে শুরু করছি। CO এখানে লিগ্যান্ড হিসেবে উপস্থিত আছে। CO হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড, প্রশম লিগ্যান্ড, এবং প্রশমর ক্ষেত্রে নিয়ম হচ্ছে তাদের যা অরিজিনাল নেম সেটাই থাকে। সংখ্যায় 4টে আছে, তার মানে নাম হবে টেট্রা কার্বনিল। নিকেল ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট মেনশন করতে হবে 0। তাহলে এইভাবে হয়ে যাচ্ছে জটিল যৌগের IUPAC নামকরণ। খুব সোজা, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। নেক্সট চলে যাচ্ছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কী কী অ্যাপ্লিকেশন রয়েছে।
কী ইম্পর্টেন্স আছে। বিভিন্ন ক্ষেত্রে জটিল যৌগের অ্যাপ্লিকেশন আছে, যেরকম ফার্স্ট হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন যখন করা হয় তখন জটিল যৌগ হয় উৎপন্ন হয় অথবা ব্যবহার করা হয়। যেরকম সিলভার, গোল্ড এগুলো নিষ্কাশনের সময় কিন্তু জটিল যৌগ উৎপন্ন হয়। সেরকম নিকেলের ক্ষেত্রেও হয়, NiCO4 উৎপন্ন হয়। সেকেন্ড হচ্ছে সিলেটিং লিগ্যান্ড, যেরকম EDTA এর নাম তোমরা শুনে থাকবে। EDTA ইউজ করে জটিল লবণ উৎপন্নের মাধ্যমে যে অপ্রয়োজনীয় আয়ন থাকে, যেরকম জল যখন ক্ষরতা প্রদর্শন করে জলের মধ্যে কিছু আয়নস থাকে যেগুলোকে দূর করে ক্ষরতা মুক্ত করা হয়, সেই আয়ন রিমুভিংয়ের ক্ষেত্রে কিন্তু ওই সিলেটিং লিগ্যান্ড বা EDTA এগুলো ইউজ করা হয়। তারা জটিল লবণ উৎপন্নের মাধ্যমে জটিল লবণগুলোকে আমরা ফিল্টার করে নিই, ফলে যে জলটা পাই সেই জলটা হচ্ছে মৃদু জল, যার মধ্যে সেই অপ্রয়োজনীয় আয়নগুলো আর থাকে না। থার্ড হচ্ছে পেনের কালি, ব্লু প্রিন্ট, কসমেটিক্সের যে উপাদান বা পেন্ট, রং ইত্যাদি প্রস্তুতির জন্য জটিল যৌগের কিন্তু ব্যবহার রয়েছে। সেরকমই একটা জটিল যৌগের নাম হচ্ছে প্রুশিয়ান ব্লু, যার রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম ফেরিফেরোসায়ানাইড। এই যৌগের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আয়রন সেকেন্ড আর থার্ড দুরকম অক্সিডেশন স্টেটেই এই যৌগের মধ্যে থাকে, +2 +3 দুরকম অক্সিডেশন স্টেটেই Fe এখানে এক্সিস্ট করে। নাম্বার 4 হচ্ছে বিভিন্ন বায়োমলিকিউলস, তার মধ্যে কিন্তু জটিল যৌগ থাকে। যেরকম গাছ যে ফটোসিনথেসিস করে, সালোক সংশ্লেষ করে, তার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলের মধ্যে যে ম্যাগনেসিয়াম পরফাইরিং রিংটা থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কমপ্লেক্স। আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের গঠনও কিন্তু Fe2+ এর কোঅর্ডিনেশন কম্পাউন্ড, জটিল যৌগ। নাম্বার 5 হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ, এটা হচ্ছে একটা এনজাইম যেটা জটিল যৌগ, ওয়াটার আর CO2 রিয়াকশনকে ক্যাটালাইজ করে। সেরকম আরও কিছু অনুঘটক আছে, যেরকম উইলকিনসন অনুঘটক, যেটা অ্যালকিনের হাইড্রোজেনেশনে ইউজ হয়। জিগলারনাটা অনুঘটক, যেটা ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া ঘটানোর জন্য ইউজ হয়। তো এই অনুঘটকগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, জটিল যৌগ। নাম্বার 6 হচ্ছে মেডিসিনাল ফিল্ডে কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের খুব ভালো প্রয়োগ রয়েছে, এবং এর কথা তোমাদের আগের দিনও বলেছি। সিসপ্লাটিন এটা ক্যান্সার নিরাময়ে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ হয় চিকিৎসা শাস্ত্রে, তাই জটিল যৌগের কিন্তু খুব ভালো ব্যবহার রয়েছে। প্ল্যাটিনাম কম্পাউন্ড সিসপ্লাটিন। তো এই হয়ে গেল কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সঙ্গে এই চ্যাপ্টারও শেষ হলো। ইউনিট 9 তোমাদের কমপ্লিট হলো। আমি পড়িয়ে গেলাম, কিন্তু কে কেমন বুঝেছো আমি কিছু কোয়েশ্চেন পাঠাচ্ছি, তোমরা সেই কোয়েশ্চেনের আনসারগুলো আমাকে করে পাঠিও, তাহলে বুঝবো যে তোমরা ঠিকঠাকভাবে জিনিসটা বুঝেছো। এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা গুরুত্ব দিয়ে পড়বে। আমি কোয়েশ্চেন পেপার সেন্ড করছি, তোমরা সেগুলোর সলভ করে আমাকে পাঠিও। পরের দিন আমি তাহলে নতুন ইউনিট স্টার্ট করব। সকলে ভালো থাকবে।